নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ টক শোতে আপনাদের স্বাগত। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে চলতি ঘরোয়া ফুটবল মরশুম অন্তিম লগ্নে, অন্তিম মুহূর্তে, অন্তিম পর্যায়ে। আর দুটো ম্যাচ বাকি, 13 এবং 14 সেপ্টেম্বর। এই দুটো ম্যাচ শেষ হলেই ঘরোয়া ফুটবল মরশুম শেষ হবে। কিন্তু এই দুটো ম্যাচে ভাগ্য নির্ভর করবে যে 4টি দল, তার মধ্যে থেকে 3টি দলের কার দখলে 2025 সালের চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের শিরোপা। অনেকটাই অঙ্ক রয়েছে এবং 3টি দলের মধ্যে এই জটিল অঙ্কে কে সফল হবে, কে হাসবে শেষ হাসি, কার রংমশালে রঙিন হবে উমাকান্ত মিনি স্টেডিয়াম। এই নিয়ে আলোচনা আমাদের আজকের এই আলোচনার যে বিশেষ টকশোতে, সেই আলোচনার প্রধান মুখ, পরিচিতি মুখ, এই রাজ্যের প্রাক্তন ফুটবলার এবং রাজ্য পুলিশ দলের প্রাক্তন কোচ মিল্টন ঘোষ। মিল্টন বাবু, আপনাকে স্বাগত জানাই নিউজ ভ্যানগার্ডের তরফে। রাজ্যবাসী এবং আপনি প্রত্যেকে আমরা অবগত আছি যে চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল, যে শ্যামসুন্দর কুং জুয়েলার্স, সেই চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের যার পুরস্কার মূল্য 1 লক্ষ টাকা, এবং এই প্রাইজ মানির যখন খেলা শুরু হয়েছিল তার থেকে 10টি দলকে নিয়ে উন্মাদনা শুরু হয়। বর্তমানে সুপার লিগ 4টি দল, সেরা 4টি দল, গ্রুপ পর্যায়ের সেরা 4টি দল সুপার লিগে পৌঁছে গেছে এবং শেষ দুটো ম্যাচ 13 তারিখ গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং সেই ম্যাচ নির্ণায়ক ম্যাচ হতে চলছে। একদিকে এগিয়ে চলো সংঘ এবং দুঃখিত, একদিকে কল্যাণ সমিতি এবং অন্যদিকে রয়েছে ব্লাডমাউথ ক্লাব। এবং 14 সেপ্টেম্বর যে ম্যাচ, সেই ম্যাচ হবে 9 বুলেটস এবং এগিয়ে চলো সংঘের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে কে দখল করবে? কারণ পরিসংখ্যান অনুযায়ী কিন্তু ইতিমধ্যে ব্লাডমাউথ অনেকটা এগিয়ে রয়েছে, কারণ সুপার লিগের দুটো ম্যাচে তারা দুটো জয় তুলে নিয়েছে এবং 6 পয়েন্টে তারা পয়েন্ট তালিকার শীর্ষে। এবং অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছে কল্যাণ সমিতি, তারা দুটো ম্যাচ খেলেছে, একটি ম্যাচে জয়লাভ করেছে এবং একটি ম্যাচে তারা পরাজিত হয়েছে। এবং এই দুটো দলের যে নির্ণায়ক ম্যাচ হতে যাচ্ছে সে বিষয় নিয়ে জানবো। কি বলবেন, কোন দিকের পাল্লা ভারী, কার পারদ চলবে এই ম্যাচগুলো? এই মুহূর্তের সুপার লিগ কিন্তু রোমাঞ্চকর পর্যায়ে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে দ্যাট ইজ 13 তারিখের যে ম্যাচ, আমার মনে হয় সেটাই হবে নির্ণায়ক ম্যাচ। তবে গ্রুপ পর্বে সুপার লিগের আগে ব্লাডমাউথের চেহারা আর সুপার লিগের পরে ব্লাডমাউথের চেহারা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে এই পার্থক্যের অন্যতম হল পারভেজ ভুঁইয়া। পুরা খেলাটাই চেঞ্জ করে দিয়েছে। ব্লাডমাউথের সমর্থকদের আশা আকাঙ্ক্ষা কিন্তু বিরাট প্রাপ্তি, বিশেষ করে আগামী পরশুদিন যে ম্যাচটা হবে, আমার অঙ্কে ব্লাডমাউথের রুখা কষ্টই হবে। কোন জিনিসটা সবচেয়ে বেশি মনে করছেন যে শক্তির ধারের বিচারে? কারণ আমরা যেটা দেখেছিলাম যে নকআউট ফুটবলের প্রতিযোগিতায় তারা পরাজিত হয়েছে, সেখানে ফরওয়ার্ড চ্যাম্পিয়ন হয়েছিল, এবং তার থেকে যখন পারভেজ ভুঁইয়া দলে অন্তর্ভুক্ত হলো তার থেকে অনেকটা ডেভেলপ করেছে। সেটাই কি মূল পার্থক্য, না পারভেজকে পাওয়ার পর আরো উজ্জীবিত হয়েছে দলীয় ফুটবলার? এখন পারভেজ ঢুকার পরে কিন্তু টিমটা টোটাল ফুটবল খেলছে, বিশেষ করে মাঝমাঠ দারুণ দারুণ দারুণ, কি বাম প্রান্ত কি ডান প্রান্ত, একটা টিম খেলছে, বিশেষ করে এগেইনস্ট 9 বুলেটের এগেইনস্টে অসাধারণ ফুটবল। এরপর থেকে কিন্তু সমর্থক, ক্লাব কর্তা সবার মনে এটা চিন্তা, টিমটা কিন্তু একদম স্বমহিমায় চলছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং 13 তারিখের ম্যাচ ভাইটাল। কল্যাণ সমিতিকে যথেষ্ট আক্রমণাত্মক খেলতে হবে, কারণ কল্যাণ সমিতি না জিতলে কোনো আশা নেই, জিততেই হবে এবং বড় ব্যবধানে জিততে হবে। আর পক্ষান্তরে ব্লাডের ন্যূনতম ড্র হলেই চলে। সেই জায়গায় একজন প্রাক্তন কোচ হিসেবে বা ফুটবলার হিসেবে আপনি কিভাবে বলবেন যদি ব্লাড তার শক্তি, সর্বশক্তি নিয়ে নামে? কারণ সে কোনোভাবে কিন্তু ডিফেন্সিভে যাবে না, সেটা পরিষ্কার মৃদুল মজুমদার জানিয়ে দিয়েছেন যে ব্লাডমাউথ গত ম্যাচ, দ্বিতীয় ম্যাচ যেভাবে খেলেছে এগিয়ে চলোর বিরুদ্ধে, কারণ সেই হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু এগিয়ে চলোর সংঘ দাঁড়াতে পারেনি। একটা বলা যায় যে এগিয়ে চলো একের পর এক কিন্তু আঘাত তারা সহ্য করতে হয়েছে ব্লাডমাউথ, যেভাবে আমরা অ্যাটাকিং জোন দুটো উইংস থেকে, এবং যেটা আপনি বললেন যে পারভেজকে আমরা দেখেছি অন্য মাত্রায়, অন্য ভূমিকায়, একটা ময়দানে যে একটা ত্রাস, সেটা কিন্তু সেদিন পারভেজ প্রমাণ করে দিয়েছে। এই প্রমাণ কি তাদের মূল শক্তি, না সেক্ষেত্রে কল্যাণ সমিতি ইতিমধ্যে কিন্তু গোয়া থেকে একজন ফুটবলারকে তুলে এনেছে, যাকে আমরা গতকালকে দেখেছি যে 9 বুলেটসের বিরুদ্ধে অসাধারণ ফুটবল
2টো গোল করেছে এবং 3টি গোল করার ক্ষেত্রে তার অবদান রয়েছে। এবং এই পারভেজ এবং যাকে আনা হয়েছে তার বিরুদ্ধে কি একটা লড়াই হবে, না সেক্ষেত্রে একতরফা ম্যাচ হবে, কোনটা মনে করেন? একতরফা হওয়ার কারণ নেই, কল্যাণ সমিতি ছাড়বে না, সহজে ছাড়বে না। আর ব্লাডমাউথ এখন যে ফর্ম, যে তুঙ্গে, যে আত্মবিশ্বাস, সেটাতে ভরপুর হয়েই কালকে পরশুদিন খেলতে নামবে। ব্লাডমাউথের কিন্তু পেছনের আর জায়গা নেই। ব্লাড কিন্তু এখন ট্রফি ঠুট আর কাপের 4 কাপের যতটুকু পার্থক্য, ব্লাডের মধ্যে কিন্তু তাই আছে পরিষ্কার। ব্লাড কিন্তু ট্রফি ছাড়া কিছু দেখবে না। পক্ষান্তরে কল্যাণ সমিতি কিন্তু জিততেই হবে এবং বেশ ভালো ব্যবধানে জিততে হবে। টিম ভালো, তাদেরও তো তরুণ দল। আবুতারের টিম কিন্তু বেশ ভালো। প্রথম আবির্ভাবে কিন্তু এবার চমক দিয়েছে কল্যাণ সমিতি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ব্লাড দীর্ঘদিন পরে, বিশেষ করে সুপার লিগের আগে কিন্তু এরকম একটা কিন্তু আশার সঞ্চার করতে পারেনি। তো যাক, তারা একটা লড়াইয়ে পারভেজ পাওয়া টিম শক্ত হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং অন্যদিকে যদি বলি, এগিয়ে চলো সংঘ, যে দলটা এবছর কিন্তু 2টো ট্রফি হাতছাড়া হওয়ার পথে, কিন্তু সে জায়গায় নতুন পরিকল্পনা বা নতুন ভাবে কিন্তু খেলোয়াড়দের তারা তৈরি করেছিল। সুজিত হালদার যেভাবে ফুটবল কোচ আমরা দেখেছি অতীতেও, তিনি রণক্ষেত্র তৈরি করেন বা রণনীতিতে মাহির হন, সেই জায়গায় কিন্তু আমরা গতকালকে কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাইনি। তিনি স্পষ্ট কিন্তু সেটা বলেছেন যে ফুটবলারদের ভাষা বা ফুটবলারদের সক্ষমতা, সেটা কিন্তু অনেকটাই ঘাটতি। এই যে ঘাটতি, সেটা কতটুকু? কারণ আগামীকালকে 13 তারিখের যে ম্যাচ, সেই ম্যাচে যদি কল্যাণ সমিতি একটা বড় ফ্যাক্টর তৈরি করতে পারে, যদি জয়লাভ করতে পারে, সেখানে কিন্তু সুযোগ থাকছে এগিয়ে চলো সংঘের। এবং এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে যদি 9 বুলেটসের বিরুদ্ধে তারা জয়লাভ করতে, বড় ব্যবধানে জয়লাভ করবে, সেখানে কিন্তু একটা হাসি ফোটানোর জায়গা রয়েছে। কারণ আমরা জানি যে বিগত বছর এই এগিয়ে চলো সংঘ চ্যাম্পিয়ন হয়েছিল এবং ব্লাডমাউথ হয়েছিল রানার্স। সেই জায়গায় একটা বড় অঙ্ক কোন ভাবে নেওয়া দরকার। বা তবে সুপার লিগের আগ মুহূর্তে কিন্তু এগিয়ে চলো অসাধারণ ফুটবল খেলছে, এই ব্যাপারে কারোর সন্দেহ নেই। আমার মনে হচ্ছে প্লেয়াররা টায়ার্ড। ডিফেন্স লাইন এদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেললো, টায়ার্ড, পরিশ্রান্ত। আমার মনে হয় টিম কিন্তু যথেষ্ট ভালো টিম। ওই দিন খেলতে পারেনি, প্লেয়ারের দেখে মনে হয়েছে তারা ক্লান্ত। বহুত ভালো খেলেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু ডিফেন্ডারদের দেখে মনে হয়নি যে তারা খেলার মতো আছে। ক্লান্ত, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। শারীরিক দখল নিতে পারছেন এখন শেষ মুহূর্তে। সুপার লিগে তারা কিন্তু দুর্দান্ত ভাবে উঠে এসেছে প্রথম থেকে, একদম গ্রুপ লিগের ম্যাচ থেকে। এই জায়গায় কোচকে কি ভূমিকা নিতে হবে? একটা লং ম্যারাথন শুরু হয়েছিল প্রায় 1.5 মাস ব্যাপী। সেই জায়গায় কি প্রাক্তন ফুটবলার হিসেবে বা কোচ হিসেবে আপনি দল চালিয়েছেন, পুলিশের দলকে দীর্ঘদিন, নিজেও খেলেছেন। অতীতের ফুটবল এবং বর্তমান ফুটবল অনেকটাই পরিবর্তন। তার পাশাপাশি খেলোয়াড় সুলভ মনোভাব, দলের জন্য যে মনোভাব, সেটা কি কিছু ফারাক পরিলক্ষিত হচ্ছে? এখন সুজিত হালদার একটি আত্মবিশ্বাস ফিরিয়ে আনো, যে এখনো সুযোগ হারায়নি, সুযোগ হাতছাড়া হয়নি, এখনো সুযোগ আছে ভালো খেলা, এখনো সুযোগ আছে। আর যদি কালকে বাজিমাত করতে পারে ব্লাড, তো আর কোনো কথাই নেই। ব্লাডের একটা বিরাট কালকেই শেষ করা, টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপা পাওয়ার ক্ষেত্রে কালকে ব্লাডের বিরাট অবদান, এবং আমার মনে হয় সর্বশক্তি নিয়োগ করবে ব্লাডমাউথ কালকে আমার। এই তাহলে কি এই বছর আমরা যেটা দেখেছিলাম যে নকআউট ফুটবলে যে দর্শক, সেই দর্শকের আবার একটা পুনর্মিলন হতে চলছে আগামী 13 তারিখ? সেই সম্ভাবনাই প্রবল, প্রচুর দর্শক মাঠে আসবে। এখন তো খেলার মানও ভালো, আমাদের আমলের খেলা নেই এখন। কোচিং পদ্ধতি অত্যাধুনিক, সবকিছু অত্যাধুনিক। আগে কাদার মাঠ ছিল, এখন স্টুডার, এখন তো আসল প্লেয়ার, এখন তো প্লেয়াররা ধরা পড়ে, বল প্লেয়ার কে টেকনিকে, সাউন্ড, এখন কিন্তু সব ধরা পড়ে যায়। আগে কিন্তু কাদার মাঠে বল বসতো, রিসিভ করতো কাদা, খেলতো প্লেয়ার। এখন কিন্তু বল প্লেয়ার রিসিভ করতো। এখন কিন্তু লুকোচুরির জায়গা নেই। ভালো প্লেয়ার, স্কিলফুল প্লেয়ার ধরা পড়বেই। ভালো প্লেয়ার আপনি বেশি দিন আটকাতে হবে। এবং কল্যাণ সমিতির ল্যাপটপ জার্সি নাম্বার 7 আর অসাধারণ এই বয়সে। জার্সি নাম্বার 11 কো আমরা অসাধারণ পারফরম্যান্স, ইয়ং ট্যালেন্টেড ফুটবলার। ফরওয়ার্ড ক্লাবের জার্সি নাম্বার 9 সাংঘাতিক।
9 বুলেটসের ক্ষেত্রে জার্সি নাম্বার 7 উত্তম রায় এগিয়ে চলো, দেবাশিস রায় সিং। কিন্তু একটা জিনিস যদি বলি মিন্টন বাবু, যে অতীত একটা ফুটবল আমরা দেখেছি, এখন বিদেশি টিম টুর্নামেন্টগুলো চলছে, সেই জায়গায় ঘরোয়া ফুটবলে আমরা স্থানীয় ফুটবলারদের কেন আমরা পাচ্ছি না? মাঠ ডেভেলপ হয়েছে, ফুটবলের ডেভেলপ হয়েছে, বিভিন্নভাবে অ্যাসোসিয়েশন গুলো বা ফুটবল অ্যাসোসিয়েশন গুলো সহযোগিতা করছে, কেন ফুটবলার উঠে আসে? ফুটবলের সঙ্গে পেট জড়িত, অর্থ জড়িত, আগে অর্থ। আপনি দেখেন বেশি না 3 থেকে 4টে দপ্তর যদি ফুটবল খেলে চাকরি পায়, ফুটবল এমনিতেই বেরোবে, অন্য কিছু লাগবে না। রিক্রুটমেন্ট, ফিজিক্যাল এডুকেশন, ফায়ার সার্ভিস, পিডব্লিউডি, পুলিশ, রিক্রুটমেন্ট নেই তো কিসের তাগিদে আসবে? ক্রিকেটে তো পয়সা আছে, সব আছে, ফুটবলে তো পয়সা নেই। পেট আগে, ফুটবলের লোকে পেট, ঘরে খাওয়ান থাকলে ফুটবল হবে, এবারে কোনো সন্দেহ নেই। কিছুটা আছে একমাত্র জম্পু জলা কিল্লাতে, আর কোথায়? রিক্রুটমেন্ট হলে চাকরির লুপ থাক, বিশাল ব্যাপার। কেন 2-1টা প্লেয়ার এই ক্লাবেতে টাকা নিয়ে অন্য ক্লাবে চলে যায়? ওই টাকাই ফ্যাক্টর, গরিব প্লেয়ার তারা তো আর বুঝে না যে এক ক্লাবেতে একবারই টাকা নিতে হয়, 2বার নিতে হয় না, বেশ কয়েকটা কেস এবার হয়েছে। রিক্রুটমেন্ট বিশাল ফ্যাক্টর। দপ্তরের অধিকর্তারা স্পোর্টসম্যান হতে হবে, ক্রীড়া দপ্তর যে কোনো দপ্তরের স্পোর্টসম্যান হতে হবে, ফুটবলকে ভালোবাসতে হবে, ক্রিকেটকে ভালোবাসতে হবে, ভলিবলকে ভালোবাসতে হবে। প্লেয়ার ভর্তি হলে আরামসে খেলবে, রিক্রুটমেন্ট ছাড়া কোনো গতি নেই। বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ, দলীয় অভিযোগ আমরা দেখেছি। এই সুপার লিগও 2-3 জন কোচ সেটা নির্দ্বিধায় বলেছেন যে ক্লাব খেলায় তারা ব্যস্ত থাকছে। যদি কথাটাই বলি, আপনি চালিয়েছেন, দলকে চালিয়েছেন বা দেখেছেন, বর্তমানে কি খেপ খেলার প্রবণতাটা সবচেয়ে বেশি বেড়েছে, অতীতে ছিল? খেপের লোকে তো পয়সা জড়িত, খেপের লোকে পয়সা জড়িত। খেপ খেলে 1,500, 2,000, 3,000 পায় পারবে। এটা একটা বিশাল প্রবলেম। আমাদের সময় ছিল, এখন রেট বেড়েছে, 2-1টা ক্লাব ধরে রাখতে পেরেছে, আর বেশিরভাগ ক্লাব খেপ খেলেছে, ম্যাচের আগের দিন পর্যন্ত খেপ খেলেছে। তাহলে কি ফুটবলারদের যখন বড় ম্যাচগুলো হয় তার আগে যে ক্লান্তির ছাপ আমরা ফুটবলার, এটার প্রভাব, এটারই প্রভাব, খেপ খেলার বিশাল প্রভাব। এইগুলোকে বন্ধ করার ক্ষেত্রে একটা ক্লাব বড় একটা অর্থ সেখানে খরচ করে, যে 2টো ট্রফি, কারণ আমরা সীমিত সংখ্যক 2টো টুর্নামেন্ট, একটা চন্দ্র মেমোরিয়াল লিগ এবং রাখাল শিল্ড, সীমিত 2টো লড়াই, এরপর কোনো উঠে আসছে না। এছাড়া কি আরো একটা প্রতিবন্ধকতা রয়েছে বিভিন্ন দলগুলোর মধ্যে, যেখানে কোটা বেসিস স্থানীয় ফুটবলারদের কোটা 3টি করে দেওয়া হয়েছে, যেটা আবু তাহের বলেছেন বা অন্যরাও বলেছেন যে সেই জায়গায় কোটাটা কি আরো বাড়ানো দরকার, যে স্থানীয় কোটা যেখানে 3 জন ফুটবলার যখন করানো হচ্ছে, বা বাইরের বহিরাজ্যের ফুটবলার, লিয়েনে ফুটবলার, যেটা এই কোটাটা কি বাড়ানো দরকার? বিদেশি যেহেতু নাই, আমার মনে হয় গোটা 5, কলকাতায় যেমন 6 জন, 5 হলে চলে। যেহেতু বিদেশি নেই, মানুষের তো দর্শকও তো আসবে, আউটস্ট্যান্ডিং খেলা দেখলেই তো দর্শকরা একটু বেশি আসে, আর টুর্নামেন্টের মাত্রা বেরোতে হবে, মফস্বলে খেলা বাড়াতে হবে, মফস্বল আসল, মফস্বলের খেলার থেকে প্লেয়ার তো আসবে, মফস্বল থেকে আসবে, শহর থেকে কজন আসবে। রিক্রুটমেন্টের পাশাপাশি কোচিং সেন্টার, সাব ডিভিশনগুলি সচল থাকতে হবে। সাব ডিভিশনগুলি হাতে গোনা 2-3টা বাইরে, বাকি তো অচল। যেমন আমার এলাকা, সিদাই মোহনপুর এলাকা অচল, যদি প্রসঙ্গ টেনে বলি, একটা সময় আমরা যেটা জানতাম যে কামাল ঘাট এটা ফুটবলের পীঠস্থান হিসেবে, বর্তমানে কি সেই জায়গায় ভাটা তৈরি হয়েছে? মাঠের জন্য এরকম কোনো জায়গা নেই যে আমরা যাইনি, শুধু মাটি ভরাটের জন্য এমন কোনো জায়গা নেই যে মাঠের জন্য যাইনি, অন্য কিছু না। আমাদের এখানে একটা ক্লাব আছে, এই ক্লাবে আমিও আছি, এমন কোনো জায়গায় যাইনি আমি যে মাঠ কামালঘাট হোক। ইভেন এই রাজ্য সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী আমাকে বলেছে মাঠ তোমাদের এখানে দরকার, নিজেও চেষ্টা করছে। মাঠ আমাদের এখানে দরকার, আমাদের এখানে পরিবেশ আছে, ও শেয়ার করার উপায় নেই। আর কত যাবো, কার কাছে যাব? 60 পেরিয়ে গেছে, আর কত যাব? 86 সাল থেকে ক্লাব করি আমি, চাকরির আগের থেকে, শুধু ফুটবলে লেগে আমি অনেক জায়গা দিয়েছি, সবাই জানে।
আমার নিজের জন্য না, ফুটবলের জন্য অনেক জায়গায় গেছি, এখনো আছে, আবার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে বড় জায়গায়। শুধু মাঠ, স্টেডিয়াম চাই না, শুধু কামালঘাট মাঠটা বড় আছে, আমরা কিন্তু সারা খেলা দেখাবো। রাত্রিতে কামালঘাট আমরা চালু করেছি। ত্রিপুরার বুকে নৈশকালীন ফুটবল প্রথম 2008 সালে প্রথম ভারতবর্ষে আইপিএল হয়েছে, সেই কামালঘাটে আইপিএল এ সাদা বলে আইপিএল হয়েছে। চিয়ার লিডার্স আমরা মেয়েরা কলকাতা থেকে এনেছি। আমাদের কিন্তু অর্থনৈতিক একটা বিরাট ফ্যাক্টর, কিন্তু পরিশ্রমের লোক প্রচুর, অর্থ কম। কামালঘাট সদর উত্তরে সবাই বলে কেন বন্ধ, কেন বন্ধ, কার কাছে যাব, কত যাব, মাঠ 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 কত, সেখানে কেন অর্ধসমাপ্ত রইল, সেই জায়গায় বিষয়ে প্রশাসন বা তরফ থেকে মুখ্যমন্ত্রী 2007-এ প্রথম ঘোষণা হলো মাঠ, 2014-তে শুরু হলো, 2017-তে ইনকমপ্লিট হলো, মাঠের 3 দিক, 18 গেল, 23 গেল, কাগজপত্র আছে, 23-এর পরে গেল। কিছুদিন আগে একটা বড় জায়গায় ডেপুটেশন দিলাম, আসারও নয়। ক্রীড়া দপ্তর আছে, তারা একটু একটু করে মাটি ভরাট করছে, ক্রীড়া দপ্তর চেষ্টা করছে যাতে মাটিটা ভরাট করা যায়। তার কারণে কি কামালঘাটের পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চলগুলি থেকে একটা ফুটবলারের পকেট হিসেবে আসতো, সেই সমস্ত ফুটবলাররা এখন রাজধানীর কোনো ক্লাবে দেখা যায় না? সেটা কি একটা বড় ফ্যাক্টর? কাজ করে দিন মজুর একটা ছেলে আছে রেফারি করে, বিশ্বজিৎ, তার মতো অনেক লোক আছে। এটা কিন্তু ফুটবলের পরিবেশ, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কামালঘাট কোনোদিন কোনো খেলা মাঠডাঙ্গা হয়নি। 2 জাতিতে খেলা হতো, পুলিশ সিআরপি ছাড়া, সবাই জানতো। কারণ কামালঘাটের লোকের একটা বিশ্বাস ছিল, আমাদের এনে কোনো টিম খেলবে না, আমরা পরের খেলা দেখব, আমরা লোকাল কোনো টিম দেইনি। কি ক্রিকেট কি ফুটবল, এটি হলো বড় প্রাপ্তি। লোকাল কোনো টিম টুর্নামেন্টে পার্টিসিপেট করতে হতো, নাহলে পক্ষপাতিত্বের অভিযোগ হয়। যে কামালঘাট খেলা দিল তারাই রেখে দিল ট্রফি, এইসব সিস্টেম নাই। সার্কিট হাউস, বুদ্ধ মন্দির, মিলন চক্র, পুলিশ বয়েজ ক্লাব, সারা দুনিয়ার ক্রিকেটে তো রাজ্যের মহান তারকারা একসময় খেলতো, আমরা নেই, এটা সবাই বলতো। কামালঘাট ফেয়ার খেলা হয়। ক্রিকেট অনুরাগী তারা কয়েকবার চ্যাম্পিয়ন হতো। এখন রঞ্জি দলের যারা কোচ, তারা প্রত্যেকে একবার ক্যাচ খেয়েও স্বীকার করেছে। আমি গেছিলাম টিসিএতে, মিল্টন দা তোমাদের এনে খেলা বন্ধ কেন? জায়গার মধ্যে সুখবর, একটা কোচিং সেন্টার চালু হচ্ছে, পিচ হয়ে গেছে, এই অক্টোবর থেকে বাচ্চারা ক্রিকেট খেলা শিখবে মাঠের উত্তর প্রান্তে। এটা আমাদের লড়াই, কেউ না। আমরা ডেইলি টিসিএতে ঝামেলা করতাম, তারপর তারা চিন্তা করলো যে না, এইগুলি এই ছেলেগুলির দিই, অনেক ছাত্র হবে ক্রিকেটে। ওটা 40-এ অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে। যদি এই কথা বলেন, সেই দিক থেকে আরেকটা যদি প্রশ্ন আসে যে বর্তমানে ত্রিপুরা স্পোর্টস স্কুল দুটো জায়গা হয়েছে, একটা পানিসাগর এবং একটা বাধারঘাট। বাধারঘাটের যাত্রা শুরু 2000 সাল থেকে, তারপর 2000 থেকে 2016-17 পর্যন্ত একটা ফুটবলের ভালো একটা জায়গা পকেট ছিল। অনেক ফুটবলারকে আমরা দেখেছি জাতীয় স্তরে বা ভারতীয় শিবিরে ডাক পেয়েছে, কিন্তু বর্তমানে এই ত্রিপুরা স্পোর্টস স্কুল থেকে কিন্তু সেই মাপের ফুটবলার উঠে আসছে না। একটা বেশ পদ ছিল, শেষ যদি বলি বাদল দেববর্মা যারা পুলিশে খেলছে, তারপর অন্য ক্ষেত্রে যদি আমরা বলি, এরপর কিন্তু আর কোনো নেই। এই জায়গা থেকে যে পুলিশ স্কুল পর্যায়ের যে ফুটবলার চালু করা বা ফুটবলের যে বিকাশ, সেই জায়গায় কি কোনো ঘাটতি আছে, আর যেটা প্রভাব পড়ছে যে স্থানীয় ক্লাবগুলোর উপর? ইন্টার স্কুল আরো চালু করতে হবে। ইন্টার স্কুল, এটা তো ক্রীড়া দপ্তরের ব্যাপার, ইন্টার স্কুল আরো চালু করতে হবে। স্কুল পর্যায়ে খেললি ধীরে ধীরে তারা ডেভেলপ করবে। স্কুল পর্যায়ে তো বেসিক এডুকেশনটা হয়, যেমন স্পোর্টস স্কুলে ভালো ভালো কোচরা আছে, বেসিক এডুকেশনটা ভালো হলে সেকেন্ডারিটা হয়ে যায়। কারণ 16 পরে আর কিন্তু অন্য কিছু শেখা যায় না, 16 আগেই সব শেখা যায়। 16 পরে ম্যাচিউর হয়ে যায়, যেটা স্পেনে চলে। 16 পরে ভালো কোচিং লাগে না, এমনিতেই হয়। বেসিক এডুকেশনটা যে প্রাইমারি স্টেজে 16 পর্যন্ত। স্পোর্টস স্কুলে ভালো ভালো কোচরা আছে, আর একটু পরিমার্জন দরকার, এটা দপ্তর দেখবে। স্কুলগুলি যদি সচল না হয়, ভবিষ্যতে সাব ডিভিশন মিটগুলি চলতে হবে। সাব ডিভিশন মিট কার্যত বন্ধ, প্রথম 2 বছর ভালোই হয়েছিল। কিন্তু আঞ্চলিক যদি আমরা দেখি, বিভিন্ন অঞ্চলে যেমন আমরা দেখে থাকি, যেমন কুমারঘাট, সাবরুম, উম্পি, তারপর বিশ্রামগঞ্জ, চড়িলাম, এই সমস্ত জায়গাগুলিতে যখন ফুটবল হয়, আঞ্চলিক কোন একটা স্থানীয় ফুটবল টুর্নামেন্ট হয়, সেখানে দর্শক তিল ধরার জায়গা থাকে না। এটা আপনিও ইতিহাসের সাক্ষী, আমরাও সাক্ষী।
যে গত সপ্তাহে একটা টুর্নামেন্ট হয়েছে সাবরুমে, যেখানে 4,000 দর্শক আসন, সেখানে টিকিট বিক্রি হয়েছে নিয়ার অ্যাবাউট প্রায় 12,000 দর্শক মাঠে ঢুকতে পারেনি। গ্রামীণ ক্ষেত্রে যদি এত ফুটবলের জনপ্রিয়তা হয়, শহরমুখী থেকে এটা কেন সরে যাচ্ছে? এটা ফাঁকে একটা প্রশ্ন, যে কারণ আমরা যেটা দেখি যে লিগ ফুটবল শুরু হয়েছে, চন্দ্র মেমোরিয়াল লিগ, সেই মাপে দর্শক মাঠে আসছে না, ভিড় জমাচ্ছে না, সেটার কারণটা কি বলবেন? গ্রামের ফুটবল একটা আলাদা মাত্রা। গ্রামের ফুটবল ভাবে ওপেনিং আর ক্লোজিং, মানে ওপেনিং দিন আর শেষ দিন ফাইনাল দেখা, মানে পুরো টুর্নামেন্ট দেখা, যেটা তো শহরে হয় না। গ্রামের সবাই টার্গেট থাকে বাবু ফাইনাল কবে, ফাইনাল দেখা মানে 1 বছরের খেলা দেখে নেওয়া। এদিন কাজকর্ম, হাট বাজার সব বন্ধ থাকে, অঘোষিত স্ট্রাইক থাকে, যে কোনো, কি বিশ্রামগঞ্জ, কি সাবরুম, কি জিরানিয়া, যে কোনো জায়গাতে, বা কি নরসিংগড়, ফাইনাল দেখা মানে সাংঘাতিক দেখা। এটা গ্রামের বিচারে, এটা কিন্তু অস্বীকার করা পায় না। সেই প্রভাবটা শহরে পড়ছে না কেন? কেন দর্শকের মধ্যে সেই প্রাণ ফিরে আসছে না এই ফুটবলে? এই জায়গাটায় এগুলি ক্লাবগুলিরও ভূমিকা নিতে হবে। ক্লাবগুলিরও ভূমিকা নিতে, শুধু প্লেয়ার আনলাম, 1.5 মাস কোচিং করলাম, খেললাম, না, এটারও প্রচার দরকার, এটারও প্রচার দরকার, এটারও প্রচার দরকার। তাহলে কি রাজধানীর বুকের ক্লাবগুলো থেকে গ্রামীণ ক্লাবগুলোর যে ফুটবলের প্রচারটা সবচেয়ে বেশি হয়, সেটা কি আপনি বলবেন? অবশ্যই, তারা অর্থনৈতিক পরিকাঠামো নাই দিচ্ছে, তারা এগোতে পারে না। অর্থনৈতিক পরিকাঠামো, ট্যালেন্ট আছে, নাই বলে নেই, সিমনা প্রচুর ট্যালেন্ট আছে, সিমনা, লেফুঙ্গা, বিশ্রামগঞ্জ বা জম্পুজলা, কিল্লার কথা বলে লাভ নেই, তারা তো এমনিতেই তারা সাপ্লায়ার রাজ্য ফুটবলে। যেটা শুনছি, একটা স্কুল যদি চালু হয়, একাডেমি চালু হয়, একটা ক্লাব নাকি চেষ্টা করছে, কিন্তু ভালো, আশার আলো, জায়গা খুঁজছে একটা ক্লাব, ভালো ভালো জিনিস। তারা সেই শক্তি সামর্থ্য আছে, যদি ভালো কোচ ফোচ আনতে পারে। এখন তো আধুনিক ফুটবলে টেকনোলজি এমন পর্যায়ে গেছে, এখন সব আধুনিক, সব আধুনিক। এই আধুনিক ফুটবল কতটা আমরা দেখতে পাচ্ছি যে বিদেশিহীন ফুটবল চলছে, ইন্টার স্টেট ফুটবলারদের নিয়ে। এই যে ফুটবলের মধ্যে যেটা সুপার লিগ সংগঠিত হচ্ছে বা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমরা কতটুকু অনুধাবন করতে পেরেছি? একবারে খারাপও না, ফুটবলের মান কমেনি, পারেছে। টাচ ফুটবল কিন্তু যথেষ্ট হয়েছে। টাচ ফুটবল দামি দামি অনেক প্লেয়াররা খেলেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমার রাজীব সাধনতা সমান, পারভেজ, লোকাল প্লেয়াররা কিন্তু কম খেলেনি, ভালোই পাল্লা দিয়েছে। টাকা দেওয়া বিশাল ব্যাপার, আগের থেকে মান বেড়েছে, এটা তো শেয়ার করা পায়নি। কাদার মাঠে খেলা হতো, এখন স্টার তো হয়, লাইটে হয়, এটা একটা বাড়তি প্রাপ্তি। সেই জায়গায় কি ক্লাব টুর্নামেন্ট গুলোকে আরো বাড়ানো দরকার? হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক, একদম আপনার সঙ্গে একমত। আরো 1-2টা টুর্নামেন্ট হোক। তবে শীতকালে আমাদের ফুটবল টুর্নামেন্ট জমে না, বর্ষাতেই জমে। এবং আরেকটু প্রাইজ মানি লাগবে, স্পন্সরশিপ হলে আরেকটু প্রাইজ মানি। যেমন চ্যাম্পিয়ন 10 লাখ, মফস্বলী 6 লাখ দিয়ে দেয়, এখন গাড়িও দিয়ে দেয়, যার ধরুন উন্মাদনও বেশি। এখানেও হোক, 8-10 লাখ হোক, গাড়ি হোক, এখানে হবে, এইখানে হবে। একটা জিনিস, বড় বাজেট থাকলে বড় খেলা সম্ভব। এই জায়গায় সিঙ্গেল লিগ, আমরা অতীতে দেখেছি ডাবল লিগ হতে হবে, কিন্তু এই ডাবল লিগ থেকে একদিকে সরে যাওয়া, একদিকে বিদেশিহীন ফুটবল, অন্যদিকে স্থানীয়দের কোটা কম, এই তিনটা জিনিস কি ফুটবলকে অনেকটা পেছনে ঠেলছে? একবারে খারাপ না, খানিকটা পিছিয়েছে। সিঙ্গেল লিগ ডাবল লিগের দরকার, তাহলে ছেলেগুলো অনেকগুলি ম্যাচ পায়। আর কোটা 3 জন একবারে কম হয়েছে, অন্তত 5, কলকাতা 6, এনে 5 হলেই ঠিক আছে। প্রাইজ মানি বাড়াতে হবে। তাহলে কি স্থানীয় প্লেয়াররা সেই জায়গায় কোটা পাচ্ছে না বা সুযোগ পাচ্ছে না, তার কারণে এটাও আংশিকভাবে তো বঞ্চিত। আর 2-5টা হলে খারাপ না আমার মতে। লড়াইটা আরেকটু জমবো, প্রতিযোগিতা জমবো। 5টা প্লেয়ার হলে 5টা খেললে, 2টা করে 5টা প্লেয়ার যদি খেলে, খারাপ কি? যেহেতু বিদেশি নাই। বিদেশি না থাকার কারণে কি জৌল সারিয়েছে ভারতবর্ষের ফুটবল? তবে দর্শকরা তো বিদেশি চায়, ফুটবল খেলুক আর না, 2টা যদি ভালো ফিগার থাকে, কালো চামড়ার ফিগার থাকে, তো দর্শক এমনি 200-300 দর্শক বেশি হবে। কি খেলুক, তার অতীত প্লেয়িং ব্যাকগ্রাউন্ড কি আছে জানি না, করতে গেছে বিদেশি এসেছে, কার কোটা বিদেশি, সবচেয়ে বড় জিনিস।
যেমন এগিয়ে চলো ক্লাবে মুস্তাফা, খ্রিস্টোফার, তারার মতো মানুষ আসতো। প্রথম একবার এলো এরন না পিটার শিকন ব্লাডমাউথ ক্লাবে প্রথম, মুজেস তখন এলো। এখনো বিদেশি আসলে এখনো লোক হয়, সবাই তো আর সব বুঝে না। বিদেশি দেখতে যাও, বিদেশি যেমন ডুরান্ড কাপে 6টা বিদেশি খেললো, অ্যালাউ করে দিল এসএলএ খেলে। তবে আগে পরে আমার মনে হয় বিদেশি ফিরবে, আমার মনে হয় ফেরানো দরকার আমার মনে হয়। কারণ জৌলুস আনতে গেলে একদিকে জৌলুস এবং অন্যদিকে যে অভিজ্ঞতা। আজকে যেমন আমরা দেখেছিলাম যে নকআউট ফুটবলে ব্লাডমাউথ, যদি বলি যে ব্লাডমাউথ যতটুকু খেলেছিল, কিন্তু পারভেজ একটা অভিজ্ঞতা সম্পন্ন পারভেজকে, যে ইয়ং ট্যালেন্টেড ফুটবলার যখন দলে এলো, তার স্পিড কিন্তু অনেকটা বেড়েছে। শুধু পারভেজের সাথে কিন্তু বাকি 21টা প্লেয়ার ওর নিজের দলের এবং প্রতিপক্ষের কিন্তু তাদেরকেও কিন্তু গতি বেড়েছে। কারণ খেলতে হবে, টাকা দিতে হবে, না হলে একতরফা। এই জিনিসটা খুবই জরুরি। তো একটা জিনিস যদি বলি, কালকের পরিসংখ্যানটা বা আগামী 13 তারিখের পরিসংখ্যান যদি আমি বলি, ব্লাডমাউথ এবং কল্যাণ সমিতি ভাইটাল দুটো রোল, একদিকে পারভেজ এবং অন্যদিকে সেই গোয়ার ইসবা। আমার মনে হয় 13 তারিখের যে ম্যাচের যে টেম্পারমেন্ট, আমার আংশিক এগিয়ে ব্লাডমাউথ। টোটাল ফুটবল খেলতে হবে কল্যাণ সমিতি, টোটাল ফুটবল। আর ব্লাড যদি মনে করে ড্র করলেই চলবে, কিন্তু মহা মুশকিল। অতীতের রেকর্ড, মানে ফুটবল ইতিহাস কিন্তু অন্যরকম কথা বলে। তবে সুবর্ণ সুযোগ ব্লাডমাউথের, এই অ্যাডভান্টেজটা ধরে রাখা, সুবর্ণ সুযোগ। এটা হাতছাড়া করলে মুশকিল আছে। ড্রর জন্য খেলবো, অসম্ভব। যেই ভুলটা কি তাহলে করেছে আপনি বলতে চাইছেন ফরওয়ার্ড ক্লাব, যে দলটা নকআউটে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলকে কিন্তু আমরা সুপারে পাইনি, না সুপারে উঠতে পারেনি। একাধিক ম্যাচে দেখা গেছে যে দুর্বল থেকে দুর্বলতর টিমের সাথে তারা ড্র করেছে, এবং শেষ 10-15 মিনিট প্রত্যেকটা ম্যাচে তারা গোল খেয়েছে। শেষ লিড নিয়ে 5টি ম্যাচ ড্র করে 10 পয়েন্ট হাতছাড়া, সুপার লিগ থেকে ছিটকে যাওয়া, যেটা একটা স্বপ্ন ছিল যে বছরের সুপার লিগে। কারণ আমরা যদি ইতিহাস ঘাঁটি, যে বিগত কয়েক বছরের মধ্যে ফরওয়ার্ড ক্লাব কিন্তু সুপার লিগের থেকে বাদ যায়নি। এবছর কোন জিনিসটা মনে হয়েছে যদি একটু বলা হয়? তবে ভাগ্যের বিড়ম্বনা একটা ফ্যাক্টর। তার একটা কোচ ছিল যারা চ্যাম্পিয়ন করলো, বাড়িতে কি অ্যাক্সিডেন্ট হলো, চলে গেল। কোচের একটা ভাগ্য ফ্যাক্টর। নতুন কোচ যে এলো খোগেন, সেরা মূলে লাইসেন্স কোচ, ভালো কোচ, কিন্তু ভাগ্যের সহায়তা পায়নি। না, রণনীতি বা পরিকল্পনা, দলীয় পরিকল্পনা বা টিম যেখানে খেলানো দরকার, ফুটবলারদের যে জায়গায় পজিশনে খেলানো দরকার, সেই জায়গাটা কি তারা খেলতে পারেনি? কিছুটা তো ভুল হয়েছে, টেকনিক্যালি ত্রুটি হয়েছে নামানের ব্যাপারে। ফুটবলাররা ভালো করে চিনতে পারেনি। আর মিডফিল্ডার গুলো আমার অঙ্কে যা মনে হয়েছে, তারা এইজড, তারা বয়স হয়েছে। যে তারুণ্য কল্যাণ সমিতি 9 বুলেটস যে মিডফিল্ডার গুলির গতিতে পারেনি। হয়ে গেছে নকআউটে, হয়ে গেছে সুপার খেলা দিয়েছে, নকআউটে হয়েছে, ভাগ্য সাথ দিয়েছে, ভালো ভাগ্য সাথ দিয়েছে, টিম ভালো করেছে, কিন্তু সুপারে উঠতে পারেনি। এটা তো দুর্ভাগ্য, এটা তো একটা নজির যে রাখালশীল চ্যাম্পিয়ন সুপারে উঠতে নেই। এবং তাদের ভাগ্য যে দুর্ভাগ্য তারা করেছে, এর প্রমাণ প্রায় ম্যাচই দেখলাম লিড নিয়ে শেষ 10 মিনিটে তারা গোল খাচ্ছে। সেটাই কি ডিফেন্সিভের কারণ? আত্মবিশ্বাস, অতি আত্মবিশ্বাস, আত্মতুষ্টি, আর যে আমরা ম্যাচ জিতে যাব, সেই জায়গায় শুনলাম তাদের শেষ মুহূর্তে দল গড়াতে যে লোকাল যে কালেকশনটা তারারও ভালো হয়নি, সেই কালেকশনটি তারা নাকি কালো হয়েছে। লোকাল প্লেয়ার, অনেক লোকাল ফুটবলার রয়েছে যারা ইতিমধ্যে কিন্তু বিগত বছরে বা আমরা দেখেছি তাদেরকে ভালো ফুটবল খেলতে। সেই জায়গায় কি তাদের ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে তারা সঠিকভাবে যেতে পারেনি, না কোন জায়গাটা তারা সঠিকভাবে যেতে পারেনি? এই কারণ তারা একদম সবচেয়ে দেরিতে তারা দল করেছে। আমি যতটুকু জানি সবচেয়ে দেরিতে। বাজারে আর ভালো ফুটবলার নেই, তবু তাদের সাধ্য, সমর্থ, ক্ষমতা, তাদের কিন্তু এইসব ক্ষমতা সাংঘাতিক। তারা দিকে এই টিমটা দাঁড় করিয়েছে শেষ মুহূর্তে দল গড়ে। এটা কিন্তু বিশাল ব্যাপার, এটা অন্যের দ্বারা সম্ভব না।
এবং আমি খুব কাছ থেকে দেখেছি সদর উত্তরে তারা প্র্যাকটিস করেছে খুব হাই ফাই ভাবে, যেটা ফুটবলের লিগে মঙ্গল, আগামী দিনে মঙ্গল। যদি তারা বড় স্পন্সরশিপ আনতে পারে তো এইসব টিমগুলি দাঁড়িয়ে যাবে। তো ব্যর্থতা একবার বলা যায় না, একটা ট্রফি তো পেয়েছে, আর লিগে তারা দুর্ভাগ্যেরও শিকার। টিম যথেষ্ট ভালোই করেছে। এবার দুর্ভাগ্যের শিকার কি সেই ক্ষেত্রে দলীয় ফুটবলারদের কারণে, না সেখানে একটা ফ্যাক্টর হয়েছে রেফারি? কি বলবেন? না, রেফারি তো আছে, নাই যে তা না, যার ধরুন টিএফএ বাধ্য হয়েছে বাইরের রেফারি আনতে। চাপে তো থাকেই, লোকাল রেফারি লোকাল টিম চাপে থাকবেই, ভুল ত্রুটি করবে, থাকবে, এটা তো স্বাভাবিক। লোকাল রেফারিরা চাপে থাকবে, এটা স্বাভাবিক। সবাই তো স্থানীয়, কোথাও না কোথাও 5 কিলোমিটারের বাড়ি, এটা সম্ভব এটা চাপে থাকা। কয়েকদিন আগে ওয়েস্ট বেঙ্গল হয়ে এলো ডিস্ট্রিক্ট লিগে, বিশাল ঘটনা। রেফারি তো একটা থ্যাঙ্কলেস জব, এটা টার্গেট থাকবেই। তারপরে যা কেফে এই জিনিসটা ভালো করেছে, এই বাইরের রেফারি যা খুশি হোক, কেউ আর কমপ্লেন করতে পারতেন না যে পক্ষপাতিত্ব হয়েছে, যা খুশি বাজা। এটা দর্শকদের কাছে কিন্তু বিরাট প্রাপ্তি। দর্শকের আগে মাঠে এসে খুঁজ নেই কে রেফারি, বাইরের না লোকাল। বাইরের হলে চুপচাপ বসে থাকে। এই জিনিসটা বড় একটা কাজ করে ম্যাচের আগে। এটা সাংঘাতিক। মাঠে ঢুকে আগে জিজ্ঞেস করে রেফারি কি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, সেটা মানে শুরু থেকেই মানে তাদের উপর একটা চাপ। ঠিক 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 ঠিক। বহিরাজ্যের রেফারি বা বিদেশি রেফারি হলে অন্যরকম পরিকল্পনা। টিএফএ এই জিনিসটা ভালো করছে, তারাও চাপ মুক্ত হয়ে খেলা দেখতে পারে, মাঠে থাকতে পারে। নাহলে তো এই কমপ্লেন সেই কমপ্লেন, আর কিছু ঘটনা তো হয়েছিল। ফিটনেসের অভাবে দূরে কাছে যেতে পারে না, বলের কাছে থাকতে হয়। এখন আধুনিক ফুটবলে বলের অন্তত 20 গজ 15 গজ সামনে থাকতে হয়, 10 অনেক দূরে, 30 গজ দূরে থাকে, যার ধরুন এটির প্রেশার গিয়ে টিএফ এর উপরে পড়ে। তাদের বক্তব্য আমরা 40 লাখ 30 লাখ টাকা খরচ করি, আমরা কেন বঞ্চনার শিকার হব? এই দিক থেকে তো ভালো রেফারি, সুপার লিগের খেলাও ভালো চলছে, এটা বিশাল। আমরা যেটা দেখলাম যে 9 বুলেটস একটা নতুন মাত্রা আন্ডার-17 থেকে আন্ডার-21 এর মধ্যে সব ফুটবলাররা এনেছিল। যেভাবে লিগ নকআউট এবং লিগ ফুটবলে তারা দাঁড়িয়েছে, যত ম্যাচ গড়িয়ে গেছে সামনের দিকে, তত কিন্তু তাদের মধ্যে একটা দুর্বলতা পরিলক্ষিত হয়। আপনি যেটা বললেন যে অনেক ক্ষেত্রে ফরওয়ার্ডের যে ডিফেন্সিভ বা ফরওয়ার্ডের ক্ষেত্রে মাঝমাঠ বা ফরওয়ার্ডের যে জায়গাটায় সিনিয়রিটি বা বয়সের ভাগ, সেই জায়গায় তারুণ্য যে জায়গায় উঠে এসেছিল, তারা কেন কিছু ধরে রাখতে পারেনি? যে শুরুটা যে ভেবে করলো, শেষটা তারা করতে পারেনি। কেন করতে পারেনি, সেটাই কি বলবেন? আমার মনে কোনো ক্ষেপের সম্ভাবনা আছে, সেই ঝাঁজ কিন্তু নেই। সুপার লিগে কিন্তু 9 বুলের সেই ঝাঁজ নেই, যেটা বিফোর সুপার লিগ ছিল। ক্ষেপ একটা বিশাল ফ্যাক্টর, আর ক্লাব ক্ষেপ আটকানো যায় না, হাতে কোনো 1-2 জন রাখতে পারে। তাদের সাংঘাতিক যোগাযোগ, ক্ষেপের লিগে তারা এমন পিএইচডি ডিগ্রি করে যাচ্ছিল যারা ক্ষেপ ফিট করে। আমার মনে হয় 9 বুলেটে ক্ষেপ একটা কারণ হতে পারে। এই টিমটার কি শুরুয়াত, রাখালসিন চ্যাম্পিয়নকে 3-1 হারিয়ে দিল। সবাই কিন্তু তাদেরকে সম্ভাব্য তালিকায় কিন্তু রেখেছিল, এগিয়ে চলো তো। সুপার লিগের আগে দুর্দান্ত খেললো, কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করলেন সুমিত আর ব্লাডমাউথ। প্রথমবার মানে এ ডিভিশনে খেলে প্রথমবার সুপার লিগে, এবং এবার কিন্তু ট্রফির প্রায় কাছাকাছি। কারণ ব্যবধানটা ঠিক ততটা নয়, যেখানে ব্লাডমাউথ দুটো ম্যাচে 5টা গোল করে 1টি গোল হজম করেছে, পয়েন্ট 6। কল্যাণ সমিতি দুটো ম্যাচ খেলেছে, 1টি জয় 1টি পরাজয়, ব্যবধান 4টি গোল দিয়েছে, 2টো গোল খেয়েছে, পয়েন্ট 3। সুযোগ একদম কাঁধে কাঁধ মেলানো। কি বলবেন এবং কাকে কি রণনীতি করতে হবে? আমরা শেষ পর্যায়ের প্রায়, দুটো দলের কোচের সম্বন্ধে কি বলবেন? অল আউট খেলতে হবে কাঞ্চন, কল্যাণ সমিতির অল আউট খেলতে হবে, এ ব্যাপারে কোনো সম্ভব নাই। অল আউট, তারা জিতা টার্গেট থাকতে হবে। কল্যাণ সমিতির জিত হইল টার্গেট, আর ব্লাডমাউথের ট্রফি টার্গেট, পাশাপাশি জিত। যদি ড্রয়ে লেগে খেলে তা কিন্তু বিপদ হতে পারে, বিপদ। এরকম অতীত বহুত রেকর্ড হয়েছে যে ড্র করতে গিয়ে হারল।
এই যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, মাঠের আত্মবিশ্বাসটা হলো আসল জিনিস। মার্কিংটা কতটুকু দরকার, কার উপরে কাকে নজর দিতে? জোনাল মার্কিং কেন, ম্যান মার্কিং তো এখন প্রায় নেই। জোন, বিশেষ করে মাঝমাঠ যার দখলে, দুটো উইংকে মাঝমাঠ সচল রাখতে পারবে পাল্লা ভারী, এতে কোনো সন্দেহ নেই। আমরা আসিফকে কিন্তু এবছর ফুটবলে অসাধারণ দেখেছি ব্লাডমাউথের পক্ষে, একটা বলা যায় স্তম্ভ। এবং অন্যদিকে কল্যাণ সমিতিকে আমরা দেখেছি, সেই জায়গায় কাকে আপনি এগিয়ে রাখবেন? কল্যাণ সমিতির ডিফেন্ডার অনেক অভিজ্ঞ, অনেক অভিজ্ঞ, এবং পেছন থেকে গোলও করে। কিন্তু আসিফের সবচেয়ে প্লাস আগ্রেসিভ মনোভাব, কর্নার করলে সেট পিস মুভ থেকে আসিফের অনেক গোল আছে, এবং ডিফেন্সের নেতৃত্ব দেওয়া, যেটা বিগত কয়েক বছর এগিয়ে চলে তো দিয়েছে, এই বছরও ব্লাডমাউথে ভালো খেলছে। একদম টিমম্যান, আদর্শ টিমম্যান। ঠিক আছে, অনুমান ক্ষমতা, টেকনিক্যাল অনুমান ক্ষমতা সাংঘাতিক। দুটো উইংসকেও কিন্তু খেলাচ্ছে নিজে, দুটো উইংসকে খেলাচ্ছে, অনেক সময় পজিশন চেঞ্জের ক্ষেত্রে নিজেও কিন্তু সেই উইংসটাকে কাজে লাগাচ্ছে। সেই জায়গায় কল্যাণ সমিতি অনেকটাই কিন্তু ঢিলে। তাহলে কি মাঝমাঠ এবং দুটো উইংস কি তারা হাতিয়ার করবে? আবু তাহের কিন্তু যথেষ্ট অভিজ্ঞ, আবু তাহেরও কিন্তু গুটি সাজাচ্ছে দাবার মতো। আবু কিন্তু ছাড়ার পাত্র না, আবুর টিম প্রথম আবির্ভাবে কিন্তু এই পর্যায়ে পুজছে, আবু একটা চাপ দেবে। তবু পরশু নিরিখে ব্লাডের পাল্লা ভারী আমার অঙ্কে। কতটুকু ধরবেন 100%তে যদি ধরি আমরা, কতটুকু ধরবেন? আমি তো 60-40 ইন ফেভার অফ ব্লাড, 60-40। মনস্তাত্ত্বিক দাবাও যারা স্নায়ুর চাপ, স্নায়ুর চাপ সামলানো কিন্তু কঠিন। আবুর টিম যদি স্নায়ুর চাপ সামলায় পরীক্ষাও দিতে পারে না। একদিকে তারুণ্য এবং প্রথমবার প্রায় ফাইনালে ওঠা, অন্যদিকে অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের গুটি চাল, যেটা বলি আমরা। মৃদুল্লাহকে আমরা দেখেছি অতীতে ফুটবল খেলেছেন নিজের ক্লাবে হয়ে, এবং সেই ক্লাবেরই কিন্তু এখন তিনি কোচের দায়িত্ব পালন করছেন, সহকারী কোচও রয়েছেন। তো সেই জায়গায় কিন্তু যতটুকু আমাদের স্থানীয় ফুটবলারদের ক্ষেত্রে নিজে চালিয়ে যাবার যে অভিজ্ঞতা রয়েছে, তার নিরিখে মৃদুল্লাহ কালকে যেটা বলেছেন যে আমরা আপ্রাণ চেষ্টা করব, আমাদের শুধু লক্ষ্যই ট্রফি জয়। আবু তাহের সেটাও বলেছেন যে আমাদের লক্ষ্য, আমরা কিন্তু কোনোভাবেই 13 তারিখের ম্যাচকে হালকাভাবে নিচ্ছি না। অর্থাৎ দুটো দলের রণনীতি, রণপরিকল্পনা, রণকৌশল প্রায় একই জায়গায়। সেই জায়গায় অভিজ্ঞতায় যদি 50-50 বলি, আপনি প্রাক্তন ফুটবলার হিসেবে 60 এবং 40 বললেন। টকবকে যৌবন কল্যাণ সমিতি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ধারে ধারে এই মুহূর্তে এগিয়ে ব্লাডমাউথ। যদি টকবকে যৌবনের কাছে মাথা নোয়ায় বয়স, তো আলাদা জিনিস। আর এইসব বড় ম্যাচ ওই দিন বোঝা যায় যে কার কদ্দুর পালস, ওই দিন স্নায়ুর লড়াইটা, ওই দিন মাঠের বাইরে আর মাঠের ভিতরে, ওই দিন যে ভালো খেলবে, যার টেনশন কম, সেই বাজি মাত্র। দর্শক কি একটা ফ্যাক্টর হবে? ফ্যাক্টর স্বাভাবিক, দর্শক তো একটা ভালো সমর্থক, কারণ দুটো প্রান্ত, মাঠের দক্ষিণ প্রান্তে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কল্যাণ সমিতিকে দেখছি বা দেখা যাচ্ছে প্রতি ম্যাচে তারা দক্ষিণ প্রান্ত, এবং ব্লাডমাউথ উত্তর প্রান্তকে দখল করে আসছে। তো সেই জায়গায় গোলরক্ষক একটা ফ্যাক্টর। গতকালকে যেটা দেখেছি, অসাধারণ ফুটবল পারফরমেন্স করেছে কল্যাণ সমিতি গোলরক্ষক, এবং সেই জায়গায় ব্লাডমাউথের গোলরক্ষককে আমরা দেখেছি। দুটো গোলরক্ষক, একটা উইংস, এবং 60-40 যেটা বললেন, এবং স্নায়ুর চাপ, এবং সব মিলিয়ে যদি বলা যায় তাহলে আগামী 13 তারিখ একটা বড় ম্যাচ। দক্ষিণ শহরতলি ভার্সেস কেরচমনির দল। দীর্ঘদিন তারা প্রথম অভিষেকে এই পর্যায়ে, আর তারা তো দীর্ঘদিনের পুরুষ হওয়া, কয়েক বছর ট্রফি নেই ঠিক আছে, তারা তো ট্রফির ওজন, হেভিওয়েট টিম, দীর্ঘদিন পর একটা টিম করেছে, তারা ওই সুযোগ ছাড়বে না। আমরা শুনলাম বা আমরা জানলাম, অভিজ্ঞতা শেয়ার করলেন রাজ্য ফুটবলের প্রাক্তন ফুটবলার তথা ত্রিপুরা পুলিশ দলের প্রাক্তন কোচ। তার অভিজ্ঞতার নিরিখে এই স্নায়ু চাপে যে যতক্ষণ ধরে রাখতে পারবেন এবং সামলাতে পারবেন, তারাই হবেন জয়ী। অর্থাৎ ব্লাডমাউথ কৃষ্ণনগরে ধরতে গেলে শহরের মূল কেন্দ্রের এবং শহরের দক্ষিণাঞ্চলের যে দল প্রথমবার প্রথম ডিভিশনে খেলে, প্রথমবার সুপার লিগে
এবং একটা ফাইনালের মুখোমুখি হচ্ছে, তার দিকে কিন্তু তাকিয়ে থাকবে আগামী 13 তারিখ রাজধানীর ফুটবল প্রেমী সহ ফুটবল বোদ্ধারা, ফুটবল যোদ্ধারা এবং প্রাক্তন ফুটবলার সহ আগামী প্রজন্ম। যেটা ভালো দৃষ্টিনন্দন ফুটবল হোক, শুধু লক্ষ টাকার ট্রফি নয়, দৃষ্টিনন্দন ফুটবল উপভোগ করবে রাজ্যের মানুষ, সেটাই প্রত্যাশা। আমরা প্রত্যেকে অপেক্ষা করব, আমরা প্রত্যেকে উপভোগ করব সেই ম্যাচ। তবে সেই ম্যাচের শেষ বার্ষিকীতে জানা যাবে কার ভাগ্যে রয়েছে এবারে এই শ্যামসুন্দর চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলের ট্রফি। আজ এই পর্যন্ত, প্রত্যেকে নমস্কার। নমস্কার।